প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি পৃথিবীর শ্রেষ্ঠ বাংলা গল্প ও কথাশিল্পী। এই বিভাগ আরম্ভ করার আগে ভাবছিলাম দর্শকরা গল্প শুনবেন কিনা। কয়েকটি পর্ব উপস্থাপন করার পরই দেশ বিদেশ থেকে অনেক দর্শক অনুষ্ঠান নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। আবার বিভিন্ন দেশের ডিজিটাল লাইব্রেরিতে এই গল্পগুলো কেউ কেউ সংগ্রহ করে রেখেছেন। তাদের সদর্থক সদিচ্ছাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক বন্ধু লেখক আমার গল্প এই বিভাগে শুনতে চাইছেন। সেই সব বন্ধুদের অনুরোধে আমি আন্তর্জাতিক বিষয়ে লেখা গল্প মুক্তিযুদ্ধে রাখি পাঠ করছি। এই গল্পটি ইতিমধ্যে বিখ্যাত দুটি সংকলনে নির্বাচিত হয়েছে, একটি বৃষ্টি কথা এবং আরেকটি সৃষ্টি 2024। আমার গল্প পাঠ করার প্রাক মুহূর্তে কিছু কথা দর্শকদের তুলে ধরছি। আমার গল্প নিয়ে আসার প্রথম বাংলা সিনেমা হয়েছে পারদর্শিনী। এই সিনেমাটি পরিচালনা করেছিলেন হেমন্ত দত্ত পুরকায়স্থ। তাছাড়া আমি অনেকগুলি ফিল্মের চিত্রনাট্য করেছি, 12-র অধিক। এদের মাঝে উল্লেখ্য ফিল্ম বাগনক, জঠর, মুক্তি সন্ধানে, আনুক্কা স্বপ্নের কিসা ইত্যাদি। এইসব টেলিফিল্মগুলি ও তথ্যচিত্রগুলি শিল্প দূরদর্শন থেকে সম্প্রচারিত হয়েছে। তাছাড়া আমার গল্প নিয়ে হিন্দিতে টেলিফিল্ম করেছে ডিডি কিষান চ্যানেল। সেই হিন্দিতে ফিল্মটির নাম সাতওয়ান আসমান। আমি যদিও ফিল্ম অন্যান্য সৃজনকর্মের সঙ্গে যুক্ত, তবু আমি একজন কবি বলতে বেশি আনন্দ পাই। আমার কবিতার অনেকগুলো কাজ রয়েছে। জলস্থলে ভালোবাসা প্রথম কাব্যগ্রন্থ, তারপর চাঁদকে শিকল পড়াতে গেলে, ভালোবেসে পেতে দিই অনন্ত ঘুঙুর, হৃদয় ফুটে পড়শির বকুল, মেঘে উড়ে ভালোবাসা উত্তরীয় ইত্যাদি। তাছাড়া ঐতিহাসিক গবেষণামূলক উপন্যাস আমি লিখেছি। মালিনী বিলের আখ্যান, বরাক উপত্যকার জনপদ গড়ে ওঠার উপর তথ্য সমৃদ্ধ উপন্যাস। আমার অনেকগুলো কাব্যনাট্যের বই রয়েছে, মঞ্চ নাটকের বই রয়েছে। তাতে বিখ্যাত গল্পগ্রন্থ যখন ধানের গন্ধ। ঈশ্বরের অনুগ্রহে পাঠক ও বুদ্ধা মানুষের শুভেচ্ছায় দেশ বিদেশের জাতীয় আন্তর্জাতিক অনেক পুরস্কারের পালক আমার বাইকে জুটেছে। 2000 সালে জেদ্দার সম্প্রতি সাহিত্য পত্রিকা স্বর্ণপদক দিয়ে কবি গুলশান চৌধুরী, উপদেষ্টা প্রধান নাজমুল চৌধুরী আমাকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে দিয়েছেন। তাদের কাছে আমার ঋণ স্বীকার করছি। কবি ও টেলিভিশন ব্যক্তিত্ব শাহজাহান চঞ্চল, যিনি রিয়াদে থাকেন, তার শরীর সান্নিধ্য আমি পেয়েছি, এখনো পাচ্ছি। তারই সৌজন্যে আমার লেখা নিয়মিত প্রকাশিত হয়েছিল সত্যের আলো ঢাকায়। তাছাড়া লন্ডনের গ্লোবাল টেলিভিশনে ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে আমাকে বৃহৎ কেটে পরিচয় করিয়ে দিয়েছেন, তার কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। nrbnews.com তাদের ভার্চুয়াল প্রোগ্রামে আমাকে নিয়মিত আমন্ত্রণ জানাচ্ছেন এবং 19 মে সম্মাননা দিয়ে কৃতার্থ করেছেন। তাদের কাছেও আমার ঋণ অনেক। তাছাড়া 50 বছর থেকে বেলামে লিটিল ম্যাগাজিন অনিয়মিতভাবে প্রকাশ করছি। 82-র অধিক সংখ্যা আমি বের করেছি। অনেক বন্ধুরা আমার পাশে রয়েছেন, এখনো আছেন। এবং বন্ধু এবং সৃজনকর্মীদের সহযোগিতায়, পাঠকের অনুগ্রহে আমি কবিতা উৎসব এডি ক্রিয়েশন নিয়মিত চালিয়ে যাচ্ছি। তাহলে পড়ে নিচ্ছি আজকের গল্প মুক্তিযোদ্ধা রাখি। আজকের গল্প মুক্তিযোদ্ধা রাখি। চিন্ময় অধিকারী হানাবাহিনীর বিরুদ্ধে রণাঙ্গনে মুক্তিযুদ্ধে শরিক হয়েও যুদ্ধ করেছেন, ঘনিষ্ঠ হয়েছেন অনেক মুক্তিযোদ্ধার সাথে। সেই সব বন্ধুদের স্মৃতি এখনো চিন্ময় ভুলতে পারেননি। উল্লেখ্য, বাংলাদেশে 1971 ইংরেজির
মুক্তিযুদ্ধকে সমর্থন জানায় ভারত সরকার। এমনকি ভারতের সৈনিক পাঠিয়ে সম্পূর্ণ সহযোগিতা করে তৎসময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা সরকার। ভারত থেকে উচ্চপদস্থ সেনাবাহিনীর কর্মকর্তা চিন্ময় অধিকারী ভারত সরকারের নির্দেশে মুক্তিযুদ্ধে শরিক হয়ে যুদ্ধ করেছেন বিভিন্ন রণাঙ্গনে। সেই রণাঙ্গনের সিরাজ ইসলামী সেরকম এক ঘনিষ্ঠ মুক্তিযোদ্ধা, রণাঙ্গনে যুদ্ধের বন্ধু। যুদ্ধের সিলেটের এক সেক্টরের কমান্ডার সিরাজ গুলিবদ্ধ, ক্ষত বিক্ষত হয়েও হানা বাহিনীর সঙ্গে বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে করতে সিলেটের মাঠে স্বাধীন বাংলার বিজয়ী পতাকা উড্ডয়ন করেন। সেই তিনি ক্ষতবিক্ষত গুলিবদ্ধ এই মৃত্যুপথযাত্রী সিরাজকে কর্তৃপক্ষের নির্দেশে ভারতবর্ষে নিয়ে আসে চিন্ময়। তখন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের আদেশে সারা বাংলাদেশ উত্তাল, বিভিন্ন সেক্টরে মুক্তিযুদ্ধ চলছে। সমস্ত পৃথিবী তখন চেয়ে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ দৃশ্য দেখার জন্য। যুদ্ধের ফলশ্রুতিতে তাদের আত্মবলিদানে বাংলাদেশ এখন স্বাধীন বাংলাদেশের 50 বছর অতিক্রান্ত। সেদিনে যুদ্ধের শরিক চিন্ময় এখন বৃদ্ধ, চোখে ছানি পড়েছে, ভালো দেখতে পান না, তবুও তার যৌবনের স্মৃতি হাতড়ে খুঁজে বেড়ান তিনি। আবেগ, ভালোবাসা, মানবিক বিশ্বপ্রেম আর আত্মবলিদানের মধ্যে উজ্জ্বল হয়ে আছে একটি দেশের উত্থান। যদিও চিন্ময় অধিকারী অসুস্থ, বন্ধু সিরাজকে ভালো চিকিৎসার জন্য নিয়ে আসে ভারতবর্ষের আসামের শিলচরের কল্যাণী হাসপাতালে, কিন্তু অনেক চেষ্টা করেও তাকে স্বাধীন চেতা সিরাজকে চার দেয়ালে ধরে রাখতে পারেননি। তার সেই স্মৃতি আজও তাদের কুড়ে করে খাচ্ছে। হানাবাহিনীর হাতে গুলিবদ্ধ যাত্রা হয়েছে সিরাজ। তার ডান পায়ে গ্যাংগ্রিনের পচন ধরেছিল, তাই প্রায় বাধ্য হয়ে কল্যাণী শৈল চিকিৎসক সিরাজের একটা পা কেটে দিয়েছিলেন। অপারেশন হলেও কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়নি সে। তাই মানসিক সুস্থতা ফেরানোর জন্য কিছুদিন ডাক্তারের পরামর্শে চিন্ময়ের বাড়িতে ছিল সিরাজ। সেই সময় চিন্ময়ের বাড়ির সবাই তাকে সহৃদয়তায় বুড়ো আপন করে নেয়। একটা পা হারিয়ে প্রথমে মানসিক ভেঙে পড়েছিল মুক্তিযোদ্ধা সিরাজ। চিন্ময়ের পরিবারের সান্নিধ্যে এসে আবার দেশের গান লিখত সে। দেশকে ভালোবাসতে মানুষকে ভালোবাসত সে। মানুষ তার কাছে ঈশ্বর। কিন্তু হঠাৎ একদিন একটি চিঠি লিখে নিরুদ্দেশ হয়ে যায় মুক্তিযোদ্ধা সিরাজ। কিছুটা ভারসাম্যহীন সিরাজকে কোথাও আর খুঁজে পেল না চিন্ময়, না আত্মীয় স্বজন কিংবা অন্যরাও তাকে পায়নি। কোথায় সে? মুক্তিযোদ্ধাদের তো মৃত্যু হতে পারে না। সে কি তাহলে মুক্তিযুদ্ধের আঁকি নিয়ে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীময়? যেখানে মানুষ আহত, নির্যাতিত, দলিত হচ্ছে, সেখানেই বুঝি তার মুক্তিযোদ্ধার চোখ। তার মতো মুক্তিযোদ্ধার মৃত্যু তো হতেই পারে না, কোথায় হারিয়ে যেতে পারে না। আজও কিন্তু লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জেগে রয়েছে মুক্তিযোদ্ধা সিরাজ। সহমর্মিতা ও সহযোদ্ধাদের আদর্শে ভারতের চিন্ময়ের পরিবার ইতিহাসে স্বর্ণাক করে প্রজ্জ্বল হয়ে আছে। এ শুধু দুই পরিবারের গল্প নয়, যেন দুই দেশের কথা। চিন্ময় অধিকারী পুত্র সুব্রত ও পুত্রবধূ সাবিত্রী তাকে বড় আপন করে নেয়। অপারেশন পরও সিরাজের নানান শারীরিক উপসর্গ দেখা দেয়, অর্থাৎ খুব যত্ন করেও সিরাজকে সম্পূর্ণ সুস্থ করতে পারেনি তারা। মুক্তিযোদ্ধা সিরাজ সবসময় দেশের গান গাইত, কখনো কখনো দেশাত্মবোধক কবিতা আবৃত্তি করত। সেই মহান মুক্তিযোদ্ধা সিরাজের জন্মদিনের প্রস্তুতিতে আজ খুবই ব্যস্ত সাবিত্রী। তার এই কাজে বাড়ির সবাই সমর্থনও রয়েছে। সুব্রত মোটরসাইকেলের পাদানিতে পা দিয়ে বেরোনোর জন্য স্টার দিতে তার স্ত্রী সাবিত্রী ডেকে বলে তার বৃদ্ধ বাবার প্রেসারে ওষুধ আনার জন্য। এই নিয়ে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি ও অবশেষে কাজের মাসি মিতু ডাক্তারের
প্রেসক্রিপশন এনে দিলে সুব্রত প্রেসক্রিপশন নিয়ে স্কুলে যেতে রওনা হয় এবং তখনই বলে সাবিত্রীকে স্কুল থেকে ফিরতে বাবার ওষুধ আনবেই। বাবা চিন্ময় অধিকারী হেসে ও বৌমার প্রেসক্রিপশন নিয়ে বিবাহ শুনে খুবই বিরক্ত হয়েছেন। অভিমানে তখনই তার ছেলেকে বলেন, খোকা ওষুধ কিছু আনতে হবে না, ভালো আছে। এই কথা বলতে বলতে দীর্ঘশ্বাস ফেলে তিনি দ্রুত ভিতরে চলে যান। চিন্ময়ের স্মৃতি বিভ্রাট হলেও একথা কখনো ভুলেননি। সকাল থেকে মনে পড়ছে আজ সিরাজের জন্মদিন। তার কথা মনে হলেই আবেগতাড়িত হয়ে যান তিনি। মুক্তিযোদ্ধাদের বলিদানের কথা ভাবতে ভাবতে একটি পুরনো ট্রাঙ্ক খুলে দেখেন। মুক্তিযোদ্ধার বলিদানের কথা ভাবতে ভাবতে একটি পুরনো ট্রাঙ্ক খুলে দেখতে থাকেন তিনি। চোখে জল অঝরে ঝরতে থাকে তার। আর অ্যালবাম খুলে একের পর এক দেখতে থাকেন মুক্তিযোদ্ধাদের ছবিগুলো। একটুক্ষণ আগে চিন্ময় অধিকারী দরজা থেকে বের হয়ে শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছেন। সকালবেলা নিজের বাগান থেকে ফুল তুলে একটি ঝুড়িতে রেখেছেন, হাতে ঝুড়ি নিয়ে যাচ্ছেন। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ঘড়ির অ্যালার্ম শুনে ঘুম থেকে উঠেই ব্যস্ত হয়ে ব্রাশ নিয়ে বাথরুমের দিকে যাচ্ছেন সুব্রত। যেতে যেতে সাবিত্রীকে উদ্দেশ্য করে বলল, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একজন স্কুল মাস্টারের দায়িত্বের মধ্যে পড়ে ছাত্রদের নিয়ে শহীদ দিবসের প্রভাত ফেরিতে যাওয়া। তাই সাবিত্রীকে বুড়ে জাগে তোলার কথা ছিল, তা ঠিক করেনি। ঘড়ি অ্যালার্ম না বাজলে কি সাংঘাতিক কাণ্ড হয়ে যেত। সাবিত্রী লজ্জিত হয়ে তার ভুল স্বীকার করে নেয়, কিন্তু তার দেরি হয়ে গেছে। সুব্রতের কথায় উত্তরে সাবিত্রী বলল, কাল রাত্রিরে তার ভালো ঘুম হয়নি। এই নিয়েও স্বামী স্ত্রী দ্বন্দ্ব। সুব্রত বলে, মোবাইল আর সিরিয়ালে অযথা রাত্রিরে সময় নষ্ট করে ফেলে সাবিত্রী। যাই হোক, চলজলি প্রাতরাশ নিয়ে আসে সাবিত্রী। খুব ব্যস্তভাবে ডাইনিং টেবিলে চা খেতে খেতে খোঁজ নেয় তার ছেলের টুকায় ঘুম থেকে উঠল কিনা। তার ছেলের টুকায় ঘুম থেকে উঠল কিনা। কাল থেকে সে বায়না ধরেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর সকালের মিছিলে যাবেই যাবে। আজ কোথায় টুকাই? তার জন্য আর সুব্রত দেরি করবে না। হঠাৎ দৌড়ে এসে টুকাই ওরফে তীর্থঙ্কর বাবাকে জড়িয়ে ধরে সে আজ যাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মিছিলে। তাকে সবাই আদর করে টুকাই বলে ডাকে। সবাই এক বাক্যে স্বীকার করে কথার পিঠে কথায় মাতৃভাষা রক্ষা করার দায়িত্ব সবার। একটু আবেগতাড়িত হয়ে যায় সুব্রত। দেয়ালে টাঙানো 21শে ফেব্রুয়ারি শহীদদের ছবি দিকে চেয়ে চেয়ে থাকে কিছুক্ষণ। টুকাইয়ের ডাকে সম্বিত ফিরে আসে। তখন চারিদিকে তাকায় সুব্রত, কাকে খুঁজে। হঠাৎ সাবিত্রীর দিকে চেয়ে কথা বলে, বাবা কোথায়? দেখছি না তো। সাবিত্রী কথা উত্তরে বলে, আমি ঘুম থেকে উঠেই দেখি বাবা বিছানায় নেই। তিনি প্রাতঃভ্রমণ করতে গেছেন বলল মিতু। একটু রেগে যায় সুব্রত। আজকে দিনে বাবা প্রাতঃভ্রমণ করতে যাবেন, ভাবতে পারো? যার বাংলার ধ্যান বাংলার জ্ঞান জেনে নিয়েও তিনি শহীদ মিনারে ফুল দিতে গেছেন। বাবা কি প্রাতরাশ করে গেছেন? সাবিত্রী আমতা আমতা করে কিছু বলল না, চুপ থাকলো। খানিক চুপ থেকে মিতু দিকে তাকে বলো, কি রে দাদা বাবুকে চা দিয়েছিলি? না। তিনি বললেন দেরি হবে। একথা শুনে খুব বিরক্ত হলো সুব্রত। একটু রেগে এগিয়ে গিয়ে একটা রিক্সা ডাকলো। তারপরে একটু ফিরে এসে আবার সাবিত্রীর কাছে এসে বলল, নিশ্চয়ই বাবার প্রেশারের ওষুধ দাওনি? ফিরে এলেই দেবে। আমি টুকাই যাচ্ছি, এটা যেন ভুল না হয়। দূরে দেশাত্মবোধক গান বাজছিল মাইকে, আর অনেকে শহীদ মিনারের ফুলের তোড়া দিচ্ছে। চিন্ময় এখন বৃদ্ধ। একসময় বাংলাদেশ মুক্তিযুদ্ধের
ভারত সরকার পক্ষে শরিক সৈনিক চিন্ময় অধিকারী ভোরবেলা শহীদ মিনারে পুষ্পস্তবক দিতে গেছেন। সুব্রত তার ছেলে টুকাইকে নিয়ে গেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে। সেই ফাঁকে সাবিত্রী ও মিতু তাদের বাড়ি ঝাড়পোছ করছে। চিন্ময় অধিকারীর ঘরের ভেতর থেকে একটা গন্ধ বেশি আসার কথা। মিতু বলল সাবিত্রী মিতুকে চিন্ময় অধিকারী অর্থাৎ তার শ্বশুর মশাইয়ের ঘরে খুবই ভালোভাবে দেখতে ঝাড়পোছ করতে বলে। তখন মিতু চিন্ময় অধিকারীর সেলফে রাখা একটা ট্রাঙ্ক নিচে নামাতে তুলে দাঁড়িয়ে চেষ্টা করতে পড়ে যেতে যেতে সাবিত্রীটাকে ধরে ফেলে। ট্রাঙ্ক সহ নিচে নেমে আসে মিতু। সাবিত্রী গুনকালি পরিষ্কার করছে। মিতু চিৎকার করে হঠাৎ বলে, দিদিমণি, ট্রাঙ্কে কয়েকটি ইঁদুরের বাচ্চা, ছেঁড়া অ্যালবাম ও ছেঁড়া জামারও আছে, বাঙ্গার ট্রাঙ্কটি কি ফেলে দেব? সাবিত্রী বলে, হ্যাঁ, বাঙ্গার ট্রাঙ্কটা ফেলে দিস অন্য জঞ্জালের সঙ্গে। এদিকে আবার শহীদ মিনারের পুষ্পস্তবক দিয়ে ফিরে এসে চিন্ময় অধিকারী তার এই গড়ে অবস্থা থেকে খুব বিরক্ত হন, রেগে যান। তিনি ডেকে মিতুকে জিজ্ঞেস করেন। মিতু ভয় পেয়ে আমতা আমতা করে বলে, সাবিত্রী দিদিমণি ইঁদুর কাটা ছেঁড়া জামাগুলো এবং বাঙ্গার ট্রাঙ্কটি ফেলে দিতে তাকে বলেছেন। সেই সঙ্গে এই কথাও বলেছেন দিদিমণি যে এর বদলে একটি ভালো ট্রাঙ্ক সুব্রত দাদামণিকে বলে কয়ে আপনাকে কিনে দেবেন। তখন রেগে কিছু বিরক্ত হয়ে বলেন চিন্ময় অধিকারী, এই ট্রাঙ্ক ফেলে দেওয়ার নয়, এটা আমার অনেক স্মৃতি, মুক্তিযুদ্ধ সিরাজের স্মৃতি, সিলেট সেক্টরে যখন যুদ্ধে ছিল সেখানকার বন্ধুদের ছবি। পরবর্তীতে যখন গুলিবদ্ধ হয়ে প্রায় মৃত্যু পথযাত্রী তখন এটাও নিয়ে আসে ভারতের সিরাজ। আসলে এই ট্রাঙ্কের ভেতরে মুক্তিযোদ্ধাদের অনেকের ছবি অ্যালবামে রয়েছে, তো এটা ফেলে দেওয়ার বিষয় কখনো নয়, এটা হৃদয়ে রাখার ধন। সাবিত্রী বলল, বাবা আমি জানতাম না এর ভেতরে মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত যুদ্ধের জার্সি ও অনেক মুক্তিযোদ্ধার ছবি রয়েছে। আসলে এই ভুল করতে যেতাম না। সাবিত্রী বলল, এর জন্য আমি ভীষণ অনুতপ্ত, আপনার কাছে ক্ষমা প্রার্থী। মুক্তিযোদ্ধা সিরাজদা তো আমাদের বাড়িতে ছিল, তার গুলিবদ্ধ পায়ে পচন ধরায় শিলচরে কল্যাণী শৈল চিকিৎসক বাধ্য হয়ে ডান পাটা অপারেশন করে কেটে দিয়েছিলেন। তবে মানসিক ভেঙে পড়ে সিরাজ, তাই ডাক্তার পরামর্শ দিয়েছিলেন এখানে কিছুদিন থাকতে, এবং তাই আমরা কাছে পেয়েছিলাম। আমাদের অনেক সৌভাগ্য, মুক্তিযোদ্ধা সিরাজের অপারেশন পর কিছুদিন তাকে আমরা কাছে পেয়েছিলাম। সিরাজ খুব ভালো দেশাত্মবোধক গান ও আবৃত্তি করত, দেশের জন্য নিবেদিত ছিল। তারপর হঠাৎ একদিন একটি চিঠি লিখে নিরুদ্দেশ হয়ে যায় মুক্তিযোদ্ধা সিরাজ। আসলে তার মতো মুক্তিযোদ্ধা কোনো সীমানায় কোনো গণ্ডিতে বাধা থাকতে পারে না। যেখানে নির্যাতিত দলিত সেখানে মুক্তিযোদ্ধা সিরাজ মুক্তিযুদ্ধের আঁখি নিয়ে ঘুরে বেড়ায় যেন পৃথিবীময়। চিন্ময় অধিকারী মিতুকে ডেকে বলেন, চল মিতু, কোথায় ফেলে এসেছিস ট্রাঙ্কটা? একথা শুনে তখন সাবিত্রী বলল, আমিও যাব বাবা, খুঁজবো আপনার হারানো স্মৃতি বিজড়িত অ্যালবাম ও ট্রাঙ্কটা। সাবিত্রীর দিকে তাকিয়ে বলল সুব্রত, ভালো করনি। তখন মুন্তাবের সুরে সুব্রতের কথার উত্তরে সাবিত্রী বলল, ভুল হয়েছে, ক্ষমার যোগ্য আমি। মিতু, সাবিত্রী, সুব্রত সবাই খুঁজছে নদীর ঘাটে। হঠাৎ চিৎকার করে উঠল সুব্রত, বাবা বাবা, আমি পেয়ে গেছি, ট্রাঙ্ক পেয়ে গেছি। মুক্তিযুদ্ধের স্মৃতি কিছুই হারাতে পারে না। দৌড়ে এসে সাবিত্রী ট্রাঙ্কটা খুলে অবাক চোখে দেখে একটি চিরকুট হাতে নিয়ে তখন বলো, বাবা আপনি কি এই চিঠি পড়তেন প্রতিদিন? তুমি বলে, হ্যাঁ। সাথী বলে, আজ আমার এই চিঠিখানা পড়তে ইচ্ছে হচ্ছে বলে সিরাজের লেখা চিঠিটা পড়তে শুরু করে। তোমরা আমাকে আর খুঁজতে যেও না, আমি তোমাদের মাঝে বেঁচে আছি, বেঁচে থাকবো। পৃথিবীর সমস্ত মানুষের বেঁচে থাকার গড় হোক, পেট ভরে খেয়ে পড়ে থাকার মতো স্বপ্নে পৃথিবী গড়ে উঠুক। সকল মানুষ হোক স্বাধীন, সবাই মাতৃভাষা কথা বলুক, প্রকৃতি ও মানুষ সৌদের মতো একতে বাস করুক। মানুষকে ভালোবাসতে ভালোবাসতে ঈশ্বরের কাছে নিবেদিত হব। আমি মুক্তিযুদ্ধের আঁখি নিয়ে থাকবো, তোমাদের পাশে পাশেই যাচ্ছি।
ইতি সিরাজ ইসলাম, জয় বাংলা। নদীর ঘাটে ঢেউ ভেঙে ভেঙে যাচ্ছে তখন, হাতে অ্যালবাম নিয়ে দাঁড়িয়ে রয়েছেন চিন্ময় অধিকারী। সুব্রতের হাতে ট্রাং রয়েছে, সাবিতে হাতে চিরকুট, মৃত্যুর হাতে সিরাজের জামা যেন উড্ডীন পতাকার মতো উঠছে। দূরে নদীর ঢেউ ভেঙে যাচ্ছে অসীম থেকে অসীমে। আকাশে মুক্ত পাখির ঝাঁক গধূলি রং ছড়াচ্ছে, স্বপ্নে বর্ণালী রং ছড়িয়ে পড়েছে পৃথিবীময়। নমস্কার। এতক্ষণ আন্তর্জাতিক প্রেক্ষিতে লেখা মুক্তিযুদ্ধের আঁখি পড়লাম। এই গল্পটি নিয়ে একজন চিত্র পরিচালক ভাবছেন টেলিফিল্ম করতে যাবেন, দেখা যাক কি হয়। প্রাথমিক আলোচনা হয়ে গেছে। আপনার দেখতে থাকুন কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত অনেক ত্রুটি রয়েছে, উপস্থাপনার অনেক খামতি রয়েছে, তবুও দেশে বিদেশের হাজার হাজার দর্শক অনুষ্ঠানটি দেখে থাকেন। আপনিও দেখুন, দেখতে থাকুন, পরামর্শ দিন। আমাদের চ্যানেলটি কবিতা চ্যানেল, তবু আমরা নানা বৈচিত্র্যময় অনুষ্ঠান পরিবেশন করে থাকি। ইতিবাচক প্রোগ্রামে আমাদের থাকে, তাই আপনারা দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার।